Okay, hello guys, how are you? সবাই ঠিক আছো? Okay. Okay, আমরা আজকে যেটা দেখবো সেটা হলো ইলেকট্রিক আর্ক ফার্নেস স্টিল মেকিং। So very briefly, we'll describe the design of an electric arc furnace, and then we'll analyze the process itself, how the steel is produced inside the electric arc furnace. There are many process available in electric steel making, and operation or step-by-step process that is carried out inside the furnace. Okay. So আমরা প্রথম দিকে বলেছিলাম যে প্রাইমারি স্টিল মেকিং প্রসেসের মধ্যে বেসিক অক্সিজেন স্টিল মেকিং প্রসেস এবং তারপরেই হলো ইলেকট্রিক প্রসেস। এবং nowadays electric process become more and more popular because of the availability of scrap. স্ক্র্যাপ যেহেতু এখন বেশি বেশি করে আসছে, যার কারণে ইলেকট্রিক আর্ক ফার্নেসের জনপ্রিয়তা আস্তে আস্তে বাড়তেছে। এবং এর থেকেই মিনি স্টিল প্ল্যান্ট কনসেপ্টটা বেশি বেশি করে ইন্ট্রোডিউস হচ্ছে। মিনি স্টিল প্ল্যান্ট কনসেপ্টটা কি, যেখানে যেহেতু স্ক্র্যাপ শুধু লাগে এবং শুধুমাত্র স্টিল মেকিং প্ল্যান্ট হলেই চলে। অন দ্য আদার হ্যান্ড, যখন আমরা বেসিক অক্সিজেন প্রসেস ইউজ করি তখন ইন্টিগ্রেটেড স্টিল মেকিং প্ল্যান্ট লাগে, কারণ বেসিক অক্সিজেন প্রসেসের মধ্যে আমাদের লাগে হলো লিকুইড আয়রন। সো লিকুইড আয়রন তৈরি করার জন্য আমাকে একটা ব্লাস্ট ফার্নেসও লাগবে। তার মানে ইন্টিগ্রেটেড প্ল্যান্ট মানে হলো একটা ব্লাস্ট ফার্নেস থাকা, যেখানে ওর এসে ব্লাস্ট ফার্নেসে আমরা পিগ আয়রন, লিকুইড পিগ আয়রন তৈরি করি এবং সেই লিকুইড পিগ আয়রনটা আমরা বেসিক ফার্নেসে চার্জ করি। সো ইট ওয়াজ এ হিউজ প্ল্যান্ট এবং দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ইন্টিগ্রেটেড প্ল্যান্ট। এইখানে প্ল্যান্ট যেগুলো আছে খুবই ছোট, আমাদের দেশে প্ল্যান্টের কথা চিন্তা করো, খুবই ছোট জায়গায় ছোট পরিসরে একটা প্ল্যান্ট থাকে, যেখানে কেবলমাত্র একটা মেল্টিং ইউনিট লাগে, আরেকটা জায়গায় শুধু কাস্টিং ইউনিট লাগে, এবং আরেকটা জায়গায় রোলিং ইউনিট যদি লাগে, আমরা যদি রোলিং করে রড বানাতে চাই এক্সেট্রা। আদারওয়াইজ আমরা কাস্টিং করে বা মানে ইনগট বানিয়ে শেষ করে দিতে পারি। তো এই হলো concept of mini steel plants, এবং it becomes popular once indicated electric arc furnace যখন ইন্ট্রোডিউস করা শুরু হলো এবং এর জনপ্রিয়তা পাওয়া শুরু হলো। Different grades of finished product of plain carbon or alloy steel can be produced. এটার মূল another advantage is that we can produce plain carbon steel as well as alloy steel, এবং ইনফ্যাক্ট এই যে ইলেকট্রিক ফার্নেস এটা জনপ্রিয়তা প্রথম দিকে শুরু হয়েছে to produce stainless steel. ঠিক আছে, স্ক্র্যাপ ইজ প্রেফার্ড র ম্যাটেরিয়াল আমরা বলেছি, কিন্তু এছাড়াও আমরা ডিআরআইও ইউজ করতে পারি এবং আয়রন কার্বাইডও সামটাইমস ইউজ করা হয়। সো দিস আর দ্য সেকেন্ডারি চার্জ ম্যাটেরিয়াল, কিন্তু প্রাইমারি চার্জ ম্যাটেরিয়াল অলওয়েজ দ্য স্টিল স্ক্র্যাপ। এবং সেভারাল ডেভেলপমেন্টস হয়েছে, আমরা একটু পরে দেখব যে আমরা এসি প্রসেস আছে, ডিসি প্রসেস আছে, এবং এছাড়াও প্রসেস ইটসেলফ, স্টিল মেকিং প্রসেস, এটা অ্যাসিড প্রসেস হতে পারে, বেসিক প্রসেসের মধ্যে নানান ধরনের ভেরিয়েশনস আছে টু প্রডিউস ডিফারেন্ট কাইন্ড অফ স্টিলস। এবং অ্যারাউন্ড 40 to 45% স্টিল নাওয়াডেজ তৈরি করা হয় ইউজিং ইলেকট্রিক প্রসেস। It must be noted that electric arc furnace consumes lots of electric energy, এবং এটাই one of the main disadvantage of electric process, because electric process যখন ফার্নেস যখন অপারেট করা হয়, it takes huge amount of current, এবং যার জন্য অর্ডিনারি লাইন থেকে আমরা সিঙ্গেল ইন্ডাকশন আর্ক ফার্নেসে যেমন আমরা অর্ডিনারি লাইন থেকে নিতে পারি যদি আমরা নর্মাল ইন্ডাকশন ফার্নেস হয়, হাই ফ্রিকোয়েন্সি যদি না হয়। আদারওয়াইজ ইলেকট্রিক আর্ক ফার্নেসের জন্য লাগে হিউজ কারেন্ট, এবং এটার জন্য একদম প্রাইমারি তার যেটা আছে, হাই ভোল্টেজ ওয়্যার যেটা আছে, লাইন হাই ভোল্টেজ লাইন যেটা আছে সেখান থেকে নিয়ে আসে। এবং আমরা তোমরা জানো যে বাংলাদেশের প্রথম
যদিও একদম শুরুতে রহিম স্টিল নামক একটা স্টিল আছে, তোমরা জানো, ইয়ের দিকে, ডেমরার দিকে। তো তারা প্রথমে ইলেকট্রিক আর্ক ফার্নেস আনে, কিন্তু খুব একটা ইউজ করে না। প্রথম অপারেশন করা হয় রিসেন্টলি, সেটা হলো আবুল খায়ের, এবং আবুল খায়ের এই ফুল অপারেশনটা লাইন টাইন মানে সবকিছু ঠিকঠাক করেও বাংলাদেশ গভর্নমেন্ট থেকে পারমিশন নেওয়ার জন্যই অ্যাবাউট 3 ইয়ার্স লেগেছে, এবং এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হিউজ অ্যামাউন্ট অফ টাইম অ্যান্ড এনার্জি অ্যান্ড ডেফিনেটলি টাকা পয়সা খরচ করতে হয়েছে। সো কস্ট, ইলেকট্রিক পাওয়ার, এটার কস্ট অবশ্যই একটা ইস্যু, এবং অ্যাভেলেবিলিটি সেটাও একটা ইস্যু। ওকে, টাইপ অফ ইলেকট্রিক ফার্নেস যদি আমরা দেখি, সেটা ইউজুয়ালি 3 ধরনের একদম ওভারঅল যদি আমরা কনসিডার করি। একটা হলো রেজিস্ট্যান্স হিটিং ফার্নেস, যেটা আমাদের মনে করি ইলেকট্রিক কেটলি যেরকম রেজিস্ট্যান্স হিটিং থেকে যেটা হিটটা জেনারেট করে। সো একটা কয়েল থাকে, সেই কয়েলের মধ্যে ইলেকট্রিসিটি দিলে পরে সেটা রেডিয়েট করে হিট জেনারেট করে, সিম্পল অ্যাজ দ্যাট। And obviously, you can understand it is not suitable to steel making operations because the temperature involved in steel making cannot be produced or generated in this type of furnace. Then there is induction heating furnace. Nowadays আমাদের দেশে ইন্ডাকশন ফার্নেস দিয়ে স্টিল তৈরি করা হচ্ছে। যদিও এটার মেইন ইউজ ছিল ফাউন্ড্রিতে, স্টেনলেস স্টিল তৈরি করা ফাউন্ড্রিতে, কিন্তু এখন এটা দিয়ে স্টিলে তৈরি করা হচ্ছে, বাট ডেফিনেটলি অন এ স্মল স্কেল, around 30 ton, 35 ton. That is the maximum limit induction arc furnace, induction furnace. But arc heating furnace, যেখানে মেইন স্টিল তৈরি করা হয়, around 45% কথা একটু আগে আমরা বললাম, এটা হলো ইলেকট্রিক আর্ক ফার্নেস। ওকে, সো আমরা ইলেকট্রিক আর্ক ফার্নেস নিয়ে মূলত কথা বলবো। ইলেকট্রিক আর্ক ফার্নেসের মূল কথা হলো যেখানে চার্জের হিটেড ইউজিং অ্যান আর্ক, ঠিক আছে? একটা আর্ক তৈরি করা হয় বিটুইন ইলেকট্রোডস এন্ড দ্য মেটালিক চার্জ, এবং এই আর্ক যেটা তৈরি করা হচ্ছে এটা দুই প্রসেস হতে পারে, দুই ভাবে হতে পারে। একটা হলো বাই ইউজিং এন এসি অল্টারনেটিং কারেন্ট, অথবা ডিসি বাই ইউজিং ডাইরেক্ট কারেন্ট। অল্টারনেটিং কারেন্ট যখন ইউজ করা হয় তখন 3টা ইলেকট্রোড লাগে, ঠিক আছে? সো টপ থেকে 3টা ইলেকট্রোড পরে, এবং 3টা ইলেকট্রোডের একটা থেকে আরেকটার মধ্যে কারেন্ট ফ্লো করে থ্রু দ্য চার্জ, ঠিক আছে? এবং তখন আরেকটা জেনারেট করে। আর ডাইরেক্ট কারেন্ট যেটা, সেটার মধ্যে একটা ইলেকট্রোড ইউজ করা হয়, ঠিক আছে? তো ইলেকট্রোড, তো আর্কিং এর জন্য দুইটা পজিটিভ নেগেটিভ লাগবে। তো কারেন্ট ফ্লো ফ্রম দ্য সিঙ্গেল ইলেকট্রোড, যেটা ক্যাথোড, এবং অ্যানোড থাকে হলো ফার্নেস বেডের মধ্যে। ফার্নেস বেডের মধ্যে একটা ছোট্ট একটা মেটালিক পার্ট দিয়ে থাকে, এবং তার মধ্যে কারেন্ট দেওয়া হয়, হুইচ অ্যাক্টস অ্যাজ অ্যানোড। সো এই অ্যানোড এবং এই ক্যাথোডের মধ্যে আর্কিংটা হয়, ঠিক আছে? সো এই হলো ডাইরেক্ট কারেন্ট এবং অল্টারনেটিভ কারেন্ট। দুইটার মধ্যে একটা অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ বোথ দুইটাই আছে। আমরা যদি খুব ব্রিফলি হাইলাইট করি, সেটা হলো ডিসি যেটা আছে, ডাইরেক্ট কারেন্ট, একটা ইলেকট্রোড লাগে, সো ইলেকট্রিক কনজাম্পশন খুবই কম লাগবে, পাওয়ার কনজাম্পশন কম লাগে, এবং একটা ইলেকট্রোড কমানো, মানে যেহেতু ফার্নেস টপ থেকে একটা ইলেকট্রোড নামছে, তো এখানে ফার্নেস টপটার মধ্যে লেস ক্লাটার আছে, কারণ 3টা ইলেকট্রোড নামতে গেলে পরে যে ধরনের অ্যারেঞ্জমেন্ট লাগবে, একটা করতে নিশ্চয়ই অনেক কম অ্যারেঞ্জমেন্ট লাগবে, ফিউয়ার কম্পোনেন্টস টু মেইনটেইন, এবং অটোমেশন করার পসিবিলিটি বেশি। সো অপারেশনাল অ্যাডভান্টেজ ডাইরেক্ট কারেন্ট যে ধরনের ফার্নেস ইউজ করা সেটা বেশি, ঠিক আছে? কিন্তু ইনস্টলেশন কস্ট ইজ ভেরি হাই, ঠিক আছে? অ্যারাউন্ড 20 to 35%, এবং এই 20 to 30% যে এক্সট্রা কস্ট, সেটা আলটিমেটলি চলে আসে আফটার 2 years অফ অপারেশন। সো 1 or 2 year অপারেশন করলে পরে এই খরচটা চলে আসে। সো ইন জেনারেল ডাইরেক্ট কারেন্টটা ইউজুয়ালি বেটার, কিন্তু অল্টারনেটিভ কারেন্টের মধ্যে আমরা আরেকটা অ্যাডভান্টেজ দেখবো, হিটিংটা বেটার, একটু পরে আমরা ওটা বলছি। So electric arc furnace can be of 2 types depending on the arc generated. So arc is stuck between 2 electrodes, যেটা আমরা ডাইরেক্ট ডিসি তে দেখেছি। সেখানে দুইটা ইলেকট্রোডের মধ্যে আর্কিং হচ্ছে, এবং এই আর্ক থেকে হিট যেটা জেনারেট করছে, সেইটা রেডিয়েট করে চার্জের মধ্যে, ঠিক আছে? So suitable for small capacity in foundries, cannot produce steel temperature. কিন্তু ডাইরেক্ট আর্ক যেটা জেনারেট করে, সেটা হলো কারেন্ট ফ্লোস ফ্রম ইলেকট্রোড টু দ্য চার্জ। আমরা বলেছিলাম কারেন্ট যেটা হয়, একটা ইলেকট্রোড থেকে চার্জ যায়, সেখান থেকে আরেকটা ইলেকট্রোড যায়, এইভাবে কারেন্টটা ফ্লো করে।
এবং সেখান থেকে আবার চার্জে যায় আরেকটি ইলেকট্রিক যায়। তো এই কারণে চার্জ এবং ইলেকট্রোডের মধ্যে আর্কিং হচ্ছে, এবং at the same time part of heat also generated in the charge. So চার্জের মধ্যে হিট জেনারেট করছে, at the same time আর্ক থেকে রেডিয়েট করছে, যেটা ইনডাইরেক্ট আর্কের মধ্যে যেটা আছে। এই দুইটার কারণে হিটিংটা এখানে বেটার হয়। 3 electrodes are fed from 3-phase supply, 1 phase connected to 1 electrode, এবং তোমরা জানো যে মনে হয় ইলেকট্রিসিটি পড়েছ সেকেন্ড। সো 3 ফেজের মধ্যে সাধারণত 4টা লাইন থাকে, 3টা লাইনের মধ্যে 3টা কারেন্ট ফ্লো করে আর একটা নিউট্রাল লাইন থাকে। তো চার্জটা এখানে নিউট্রাল হিসেবে কাজ করে এবং 3টা ইলেকট্রন 3 ফেজ লাইনের মধ্যে থাকে। Temperature can be raised as high as 4000 degrees centigrade. So heating at all not a problem in this type of systems. ইলেকট্রিক আর্ক ফার্নেসের ওভারঅল প্রসেস মানে লেআউটটা যদি চিন্তা করি, তো ফার্নেস থাকে, ফার্নেসের সাথে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি লেডেল করে, একটা কেবিনের মধ্যে একজন লোক বসে থাকে, সো লেডেল করে এখানে জেনে চার্জিং করে। তারপরে এই ইলেকট্রোড গুলো লোয়ারিং একটা সিস্টেম লাগবে, 3টে ইলেকট্রোড লোয়ার করা আপ করার ব্যবস্থা, তো এটা একটা অটোমেশন লাগে। স্ক্র্যাপ চার্জিং থাকছে, অক্সিলারি ইনজেকশন ফ্যাসিলিটি সেটা থাকবে, যদি আমরা অক্সিজেন ব্লো করতে চাই তার জন্য ইনজেকশন ফ্যাসিলিটি লাগবে। ইলেকট্রিক মুভমেন্টের কথা বলেছি, চার্জিং র ম্যাটেরিয়াল ওয়েইং সিস্টেম লাগবে, স্ল্যাগ ডিসপোজাল সিস্টেম লাগবে, মেটাল ক্যাপিং সিস্টেমের জন্য ল্যাডেল ইত্যাদি। তো এই হলো মোটামুটি ওভারঅল ইন্ডাকশন আর্ক ফার্নেসের লেআউট। ফার্নেস ইটসেলফের কথা যদি চিন্তা করি, তাহলে বেসিক্যালি এটা একটা সসার টাইপের ভেসেল, এটা খুব একটা শ্যালো ভেসেল, এবং হেভিলি রিফ্র্যাক্টরি লাইন থাকে, ওয়াল ইম্পর্টেন্ট, রুফ অলসো ইম্পর্টেন্ট, 3 ইলেকট্রন রুফ দিয়ে মুভ করে, এবং চার্জিং এর জন্য এই রুফটাকে সোয়াং এর ব্যবস্থা করতে হয়, উপর উঠে এটা সরিয়ে ফেলা হয়, এভাবে সরিয়ে ফেলা হয়। তো এই ধরনের আপ এবং সুইং এই দুইটা মেকানিজম এখানে লাগে। is generated by hot area formed between the electrode and the charge. তো মেইন পার্টস এর মধ্যে এখানে তাহলে আছে ফার্নেস বডি, গিয়ার্স ফর রোটেশনাল মুভমেন্ট, রুফ এবং রুফ মেকানিজম সরিয়ে ফেলার মেকানিজমটা লাগবে, ইলেকট্রোড টিল্টিং লিফটিং এন্ড হোল্ডিং এর মেকানিজম লাগবে, and furnace electrics এটা আছে। So these are the main parts of arc furnace. হার্ট যেটা আছে, যেখানে মেটাল এবং স্ল্যাগ থাকে, লাইনিং সাধারণত 2টা লাইনিং থাকে, একটা ওয়ার্কিং লাইনিং বলে আর একটা নিচেটা ব্যাকিং লাইনিং বলে, ঠিক আছে। তো আরেকটা নিচ দিয়ে যদি আমরা গ্যাস ফ্লো করি ফর ফ্রোদিং আর বাবলিং, ঠিক আছে, ফেনা তৈরি করার জন্য যদি আমরা নিচ দিয়ে গ্যাস ফ্লো করি, তাহলে নিচে বটমের মধ্যে একটা পোরাস রিফ্র্যাক্টিভ প্লাগ থাকে, যে পোরাস প্লাগের ভিতর দিয়ে অথবা পারমেবল ব্লক ভার্টিক্যাল চিকন চিকন হোল থাকে, অথবা জাস্ট পোরাস রিফ্র্যাক্টিভ, যার ভিতর দিয়ে অক্সিজেন বা অন্য যে গ্যাস গুলো করা দরকার সেই গ্যাস গুলো করা হয়। ভেরি শ্যালো বাট অ্যাসপেক্ট রেশিও অনলি অ্যাবাউট 0.2, তার মানে ডায়ামিটার হাইট টু ডায়ামিটার রেশিও অনলি, সো ডায়ামিটারটা অনেক বড়, হাইটটা অনেক ছোট। রুফ যেটা আছে, রুফটাই মোর সিভিয়ার ওয়্যার এন্ড টিয়ার হয়, যার জন্য রুফটা ওয়াটারকুল থাকে, 3 হোলস তো অবভিয়াসলি থাকবে, এটার মধ্যে রিফ্র্যাক্টিভ ইলেকট্রোড বসানোর জন্য। লাইনিং সাবজেক্ট টু রেডিয়েন্ট হিট, যেটা স্ল্যাগ থেকে যাচ্ছে, at the same time ওয়াল থেকে যেটা যাচ্ছে। সো রুফটা প্রপারলি লাইন করতে হয়, হাই অ্যালুমিনিয়াম রিফ্র্যাক্টিভ হিট আর ম্যাগনেসাইট ক্রোম ব্রিক্স দিয়ে এটাকে লাইনিং দেওয়া হয়। ওয়ালগুলো যেটা, ওয়ালের মধ্যে 2টা অ্যাকশন, একটা হলো থার্মাল শক এবং 2টা হলো করসিভ অ্যাকশন। যেহেতু স্ল্যাগ আছে, তো এই উপরে যে স্ল্যাগটা প্লে করে, স্ল্যাগটা এই স্ল্যাগ লাইন এটা বলে, ঠিক আছে, স্ল্যাগ লাইন মানে যেটুকু পর্যন্ত স্ল্যাগ থাকে। সো এই স্ল্যাগ লাইনের মধ্যে হেভিলি ওয়্যার এন্ড টিয়ার হয়। হটস্পট ফর্ম অন দ্য সাইড ওয়াল ডিউ টু দ্য রেডিয়েশন অফ, সো এই সাইড ওয়াল যেটা আছে এখানে, যেহেতু রেডিয়েশনটা এখানে মেইন জিনিস, সেখান থেকে রেডিয়েশন হচ্ছে, রেডিয়েশন করে হিট আবার ব্যাক করছে, এই হলো অবস্থা। ওয়াল থিকনেস ক্যান বি আপ টু 650 ফর 200 ওয়াম ইলেকট্রিক আর্ক ফার্নেস।
তো কোথায় কি ধরনের রিফ্র্যাক্টর ইউজ করা হয় সেটা এখানে একটা লিস্ট দেওয়া আছে। ওকে, ইলেকট্রোডস ইউজুয়ালি দুই ধরনের হতে পারে, একটা হলো গ্রাফাইট ইলেকট্রোড আর একটা হলো কার্বন ইলেকট্রোড। গ্রাফাইট ইলেকট্রোডের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বেটার অ্যাজ ওয়েল সেই যে কারণে দিস ইলেকট্রোডস আর প্রেফার্ড। ইউজুয়ালি রাউন্ড হয়ে থাকে এবং আমি আবুল খাইরে দেখেছি এটা অ্যারাউন্ড 10 ফিট হাইট এক একটা সেগমেন্ট, ঠিক আছে। তো 10 ফুট হাইট ইলেকট্রোডস এটা লোয়ার করা হয়, এটা যখন আস্তে আস্তে ক্ষয় হতে থাকে তারপরে উপরে জাস্ট মনে করো স্ক্রু দিয়ে একটা ইলেকট্রোডের সাথে আরেকটা ইলেকট্রোড জোড়া দেওয়া হয়। তো এই ধরনের মেকানিজম থাকে। তো আরেকটা সেগমেন্ট যখন একটু প্রায় শেষ হয়ে যায় আরেকটা জোড়া দিয়ে আবার লোয়ার করতে থাকে। এই ধরনের জিনিসগুলো হয়। So as the electrodes wear, new segments can be added. Electrodes are automatically raised and lowered in a positional systems. দেখতে অনেকটা এই ধরনের। তো আমরা বলেছিলাম যে টপটা উপর উঠিয়ে টিল্ট করা যেতে পারে এই অ্যাক্সিস এর। ইলেকট্রোডস যেখানে বসানো হয় সেটা সাধারণত একটা ছোট্ট একটা ইমাজিনারি সার্কেলের পেরিফেরিতে বসানো হয় তিনটা, এবং এই তিনটা দিয়ে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ফর্ম করে, এবং এই সার্কেলটা আলটিমেটলি ডিটারমিন করে, অর্থাৎ এই ইলেকট্রোডের সেন্টার দিয়ে যদি আমরা একটা সার্কেল ড্র করি, এই সার্কেলটাকে বলে ডায়ামিটার অফ দ্য ইলেকট্রিক স্পেসিং। এইটা আলটিমেটলি ডিটারমিন করে হিটিংটা কেমন হবে। যদি আমরা কনসেন্ট্রেটেড হিটিং চাই তাহলে পরে এই ডায়ামিটারটা আস্তে আস্তে ছোট হয়, ঠিক আছে। এবং এটা হিটিংটা ওভারঅল যেহেতু এক জায়গায় করতেছে ওভারঅল স্লো প্রসেস হয়। যত ওয়াইডার হবে, লার্জ ডায়ামিটার দূরে হবে, হিটিংটা বেশি হচ্ছে। সো লাইনিংটা, কারণ এটা তখন লাইনিং কি বলে সাইড ওয়ালের কাছাকাছি চলে যাচ্ছে, তো ওয়ালের লাইনিংটা তখন বেশি ড্যামেজ হয়। তো ডায়ামিটার ইউজুয়ালি 60 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, এবং এটা ডিপেন্ড করে আলটিমেটলি আমরা কারেন্ট ডেনসিটি কত দিচ্ছি, কত কারেন্ট ফ্লো করছি তার উপরে, ঠিক আছে। ইফ কারেন্ট ডেনসিটি ভেরি হাই, সো ওয়্যার এন্ড টিয়ার বেশি হবে, ইলেকট্রিসিটি লস, ইলেকট্রোড আর হিটেড, এন্ড আলটিমেটলি যেহেতু এটা গ্রাফাইট ইলেকট্রোড মনে রাখতে হবে, so it oxidize very regularly, so carbon monoxide, dioxide, etc. gas can be formed. Larger electrode diameter increase electrical consumption obviously. So consumption যেটা হচ্ছে তিন ধরনের লস হচ্ছে ইলেকট্রোড, একটা হলো অক্সিডেশন হচ্ছে সারফেস অফ দ্য ইলেকট্রোড, সো কার্বন অক্সিডাইজ হয়ে চলে যাচ্ছে। মেকানিক্যাল লস সামটাইম ভেঙে টুকরা পড়ে যায় ডিউ টু ফ্র্যাকচার। আর একটা মেইন রিজন সেটা হলো ডিসোলিউশন অফ দ্য স্কিন স্ল্যাগ, ঠিক আছে। ডিউরিং কার্বন বয়েল যখন হয় তখন এটা স্ল্যাগের মধ্যে ডিসোলিউশন হচ্ছে। তো এই তিন ধরনের কারণে ইলেকট্রোড কনজিউম হতে থাকে। পাওয়ারের কথা যদি চিন্তা করি, সো ইলেকট্রিক আর্ক ফার্নেস আমরা বলেছি যে হিউজলি কারেন্ট কনজিউম করে। সো এটা অপারেটিং ভোল্টেজ অ্যারাউন্ড 800 ভোল্টেজের মতো, অপারেটিং কারেন্ট অ্যারাউন্ড 80 কিলো অ্যাম্পিয়ার্স, এবং পাওয়ার রিকোয়ারমেন্ট হলো 80 মেগাওয়াট পার 100 টন প্রোডাকশন। সো ভেরি হাই পাওয়ার কনজাম্পশন লাগে। এখানে বিভিন্ন ধরনের পাওয়ার ফ্যাক্টরস গুলো দেওয়া আছে। সো দিস ইজ এ পাওয়ার ফ্যাক্টর। ভোল্টেজ কিরকম লাগে ডিপেন্ড অন কারেন্ট, কত কারেন্ট দিচ্ছে তার উপরে, আর পাওয়ার কতটুকু জেনারেট করছে সেটা, সার্কিটে কিলোওয়াট কতটুকু আছে। সো এর উপর বেস করে মাঝামাঝি যেখানে মোটামুটি ম্যাক্সিমাইজ করা হয় সবকিছুই সেই জায়গাটার মধ্যে অপারেটিং রেঞ্জটা থাকে। লার্জ ট্রান্সফরমার আর নিডেড। আমরা একটু পরেই একটা ফ্লোচার্ট দেখবো, কারণ যেহেতু এখানে মেইন লাইন থেকে পাওয়ার আসতেছে, এবং মেইন লাইন যেহেতু হাই ভোল্টেজ লাইন, তো এখান থেকে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ নেওয়ার জন্য প্রচুর পরিমাণে ট্রান্সফরমার লাগে, এবং বিভিন্ন ধরনের ক্যাপাসিটি ট্রান্সফরমার এখানে ইউজ করা হয়। এন্ড মেল্টিং প্রসেস দুইটা পার্টে ভাগ করা থাকে, একটা হলো মেল্ট করা আর একটা হলো রিফাইনিং করা। সো মেল্টিং এর সময়ই সবচেয়ে বেশি হায়ার ইলেকট্রিক পাওয়ার লাগে, এবং আমরা তোমাদের বলেছি কিনা আমাদের ডিপার্টমেন্টেও একটা আর্ক ফার্নেস ছিল, এবং এটা স্টার্ট দেওয়ার সময় যে ইউজ হিট নিয়েছিল, যে পাওয়ার নিয়েছিল, যার কারণে পুরো বুয়েটে কারেন্ট চলে গেছে। তো এই ফার্স্ট যে সার্চটা যেটা হয় সেই সার্চটাই মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী পর্যায়ে যখন রিফাইনিং পিরিয়ড হয়, রিফাইনিং পিরিয়ডটা মোটামুটি নর্মাল, মোটামুটি একটা কনস্ট্যান্ট রেটে পাওয়ার কনজিউম করতে থাকে। ডিউরিং আর্কিং প্রথম দিকে যেটা হয় সেটা ভেরি ফ্লাকচুয়েটিং করতে থাকে, যার জন্য পাওয়ার লাইনে অনেক প্রেশার পড়ে। পাওয়ার কনজাম্পশন 600 থেকে 400 কিলোওয়াট আওয়ার পার টন ডিউরিং মেল্টিং, এবং অনলি অ্যাবাউট 150 to 400 কিলোওয়াট আওয়ার পার টন ডিউরিং রিফাইনিং। ট্রান্সফরমারের কথা বলেছিলাম।
তো এখানে একটা ফ্লো চার্ট দেওয়া আছে। এখানে যে ভ্যালুগুলো যেটা আছে সেটা ইউজুয়ালি আমেরিকান ভ্যালু, ঠিক আছে। এইখানে হলো আমাদের দেশের ভ্যালুগুলো দেওয়া আছে। সো বেসিক্যালি হাই ভোল্টেজ লাইন যেটা আছে, আমাদের হচ্ছে দুই ধরনের হাই ভোল্টেজ লাইন আছে, একটা হলো 132 kVA আর একটা 230 kV। তো দুইটা যে কোনো একটা যদি আমরা নেই, এটা নেওয়ার পরে লার্জ ট্রান্সফর্মার থাকে। এখানে দুইটা পার্টে ভাগ করা হয়। ফার্স্ট পার্টে হলো এটাকে আরেকটু ছোট ভোল্টেজে ট্রান্সফার করা, যেটা হলো 11 বা 33 কেভি মতো। সেইটার থেকেই আলটিমেটলি ফার্নেসটাকে অপারেশন করা হয়, এবং এখান থেকে ফার্নেস পাওয়ারে নেওয়ার জন্য এবং ফার্নেসটাকে স্মুথলি অপারেট করার জন্য এখানে একটা ভেরি পাওয়ারফুল একটা ট্রান্সফর্মার। সো অল দিস আর ট্রান্সফর্মার, ঠিক আছে। সো এটা একটা ভেরি পাওয়ারফুল ট্রান্সফর্মার লাগে টু অপারেট দ্য ফার্নেস। অন দ্য আদার হ্যান্ড, অন্যান্য জিনিসগুলো যেগুলোর মধ্যে লো পাওয়ার লাগে, ভোল্টেজ লাগে, সেগুলোর জন্য ছোট ছোট স্কেলে কিছু ট্রান্সফর্মার ইউজ করা হয়। যেটা যদি মনে করেন লাইটিং সিস্টেম ফর এক্সাম্পল, ইলেকট্রিসিটি, নর্মাল ইলেকট্রিসিটি যেগুলো আমাদের 50 হার্টজ অনলি, ঠিক আছে। তো ওই ধরনের লাইনে যদি নিতে হয় তাহলে পরে আরেকটা ট্রান্সফর্মার দিয়ে সেগুলোকে নেওয়া হয়। সো পাওয়ার ফ্যাক্টর মেনটেন করার জন্য এক জায়গায় যাচ্ছে বাসবার দিয়ে, তারপর আরেকটা লাইনে যাচ্ছে ল্যাডেলের জন্য, আরেকটা লাইনে যাচ্ছে অন্যান্য সাপ্লাই কাস্টারের রোলিং এ এক্সেট্রা এক্সেট্রা। সো অন্যান্য পার্টে চলে যাচ্ছে। তো এই হলো দুইটা টু স্টেপ প্রসেসে সাধারণত ট্রান্সফরমিং সিস্টেম দিয়ে হাই ভোল্টেজ লাইনটাকে অপারেটিং ভোল্টেজে নিয়ে আসা হয়। চার্জ ম্যাটেরিয়াল আমরা ডিটেল করেছি। এখানে প্রিন্সিপাল র ম্যাটেরিয়াল হলো স্টিল স্ক্র্যাপ around 60 to 80%। এছাড়া আমরা ডিআই ইউজ করি, সামটাইমস পিগ আয়রন, সলিড পিগ আয়রন, নট লিকুইড পিগ আয়রন, সলিড পিগ আয়রনও আমরা এখানে ইউজ করতে পারি, ঠিক আছে। ইউজ ফর কেমিক্যাল ব্যালেন্স। কার্বন সামটাইমস লাগে, কার্বন একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট। যদি আমরা আলটিমেটলি সবকিছু সরিয়ে ফেলি, স্টিল স্ক্র্যাপের মধ্যে কার্বন কম থাকে, কিন্তু কার্বন লাগে একটা পার্টিকুলার প্রসেসের জন্য, একটু পরে আমরা বলছি। তো এখানে কার্বনেসিয়াস ম্যাটেরিয়াল সেটাও একই কারণে ইউজ করা হয়। এটা কোল হতে পারে, মেটালজিক্যাল কোক হতে পারে, পেট্রোলিয়াম কোক হতে পারে, ফর রিফাইনিং এন্ড এনার্জি রিকোয়ারমেন্ট। স্ল্যাগ ফর্মার লাগে, বিভিন্ন ধরনের স্ল্যাগ ফর্মারের কথা আমরা আলাপ করেছি, লাইমস্টোন, ফেলসপার, সিলিকা, কোয়ারজাইট, এগুলো সিলিকা সিস্টেমের জন্য, ফর বেসিক ইলেকট্রিক্যাল স্টিল মেকিং প্রসেস। ডিঅক্সিডাইজার আছে, অ্যালয়িং এলিমেন্ট যদি আমরা অ্যালয় স্টিল তৈরি করতে চাই তাহলে। সো দিস ইজ আ কমন চার্জ ম্যাটেরিয়াল যেটা আমরা ইউজ করে থাকি। আর একটা হলো অক্সিজেন ল্যান্সিং, অক্সিজেন লাগে, তাই তো, রিফাইনিং করতে গেলে অক্সিজেন লাগে। সো ইট ক্যান বি প্রোভাইডেড বাই লেন্সিং, by using a lens, or sometimes iron ore দেওয়া হয়, ApTO3, ApTO4, etc. So oxygen also injected for foaming by producing carbon monoxide gas. এই যারা ফোমিং কথা বললাম, সেই ফোমিংটা তখনই হবে যদি বাতাসের মধ্যে সাফিসিয়েন্ট কার্বন থাকে, ঠিক আছে। সো অ্যাবাউট 30 to 40% of the total energy input of electric arc come from oxy-fuel burner. সো এই যে অক্সিজেন যেটা দিচ্ছি তার সাথে যদি আমরা ফুয়েল দিয়ে অ্যাড করে দেই, অক্সিজেন ইজ অলসো ইনজেক্টেড উইথ কোল ফর স্ল্যাগ ফোমিং, ঠিক আছে। তো তখন যে কার্বন মনোক্সাইড গ্যাস জেনারেট করে সেটাই আলটিমেটলি ফোমিং জেনারেট করে, ঠিক আছে। এবং এটা ফ্লোমিং করলে পরে এনার্জি এফিসিয়েন্সি বেড়ে যায়, অলমোস্ট 90% এর মধ্যে চলে যায়। যদি ফ্লোমিং ছাড়া হয় তাহলে অ্যারাউন্ড 40%। And at least 0.3 carbon should be removed from the bath to achieve good foaming slag. So 0.3 কার্বন রিমুভ করা মানে হলো যে আমরা যদি স্ক্র্যাপ ইউজ করি, স্টিল স্ক্র্যাপ ইউজ করি অ্যাজ এ মেইন চার্জ, অন্য কিছু যদি না দেই, স্ক্র্যাপের মধ্যে কার্বন, স্টিল স্ক্র্যাপ বেসিক্যালি, তাই তো, আমরা ওখানে ফেরাস স্ক্র্যাপ দিচ্ছি না, তার মানে আমরা পিগ আয়রন স্ক্র্যাপ দিচ্ছি না, আমরা দিচ্ছি স্টিল স্ক্র্যাপ। তো স্টিল স্ক্র্যাপ দিলে পরে স্টিলের মধ্যে কার্বন থাকে 0.2, এবং এটাই কার্বনটা হয়তো 0.05 বা ম্যাক্সিমাম 0.1 পর্যন্ত আমরা এটাকে রিমুভ করি। তো এই যে ফোমিং, যেটা একটা ভেরি ইম্পর্টেন্ট স্টেপ, এটা করার জন্য সাফিসিয়েন্ট বাথের মধ্যে সাফিসিয়েন্ট কার্বন লাগে। তো এই কার্বনটার জন্যই আমরা আইদার পিগ আয়রন ইউজ করি, অথবা এই যে কার্বনেসিয়াস ম্যাটেরিয়ালের কথা বললাম সেই কার্বনেসিয়াস ম্যাটেরিয়াল আমরা ডেলিভারেটলি ইউজ করি। তো এখানে দুই ধরনের সুবিধা আছে, একটা কনজিউমেবল অক্সিজেন লেন্স, এটা বাথের মধ্যে ডুবানো থাকে এবং এটা জাস্ট বাথের মধ্যে কনজিউম হতে থাকে। তো এটা একটা লেন্স আছে। আরেকটা হলো ওয়াটার কুল অক্সিজেন লেন্স, যেটা দিয়ে জাস্ট অক্সিজেন প্রোভাইড করা হয়, এটা নট কনজিউমেবল। ফোমিং এর কথা বলেছি। সো ফোমিং এর কিছু প্যারামিটার যদি চিন্তা করি, তাহলে এখানে আছে বেসিসিটি। সো বেসিসিটি একটা সার্টেন লেভেলে ফোমিংটা ম্যাক্সিমাম হয়, ঠিক আছে। অক্সিজেন ফ্লো 50 নর্মাল মিটার কিউব পার মিনিট,
নর্মাল মিটার কিউব মানে হলো এসটিপি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড 1 অ্যাটমসফিয়ার। সো আর এখানে অক্সিজেন ফ্লো রেট, আয়রন অক্সাইড যদি বাড়তে যত বেশি হবে তত ফোমিং কমে যাবে, ঠিক আছে। সো অ্যারাউন্ড 15 থেকে 20% যদি স্ল্যাগ হয় তাহলে ফোমিংটা ম্যাক্সিমাম হয়। স্ল্যাগ বেসিসিটি অ্যারাউন্ড 2.5 বা 2.5 এর কাছাকাছি ম্যাক্সিমাম হয়। সারফেস টেনশনটা কমিয়ে দেয় যদি ফোমিং সারফেস কম লাগে, আর ফোমিং করতে গেলে ফোম তৈরি করতে হবে, সো সারফেস টেনশন মাস্ট বি রিডিউসড। স্ল্যাগ ভিসকোসিটি ইনক্রিজ, যত পাতলা হবে ফোম তত কম হবে। ভিসকোসিটি যত বাড়তে থাকবে তত ফোম জেনারেট করবে, কারণ বাবলগুলোকে তত ধরে রাখবে। পাতলা হয়ে গেলে পরে বাবলগুলো চলে যাবে, ফোম আর জেনারেট করবে না, ঠিক আছে। অক্সিজেন এন্ড কার্বন অ্যাভেলেবিলিটি, সেটা কথা বলেছি। কার্বনটাই বেসিক্যালি, কার্বন অক্সাইডটাই ফোম জেনারেট করে। সো বাতের মধ্যে অক্সিজেন থাকতে হবে ইন দ্য ফর্ম অফ আয়রন অক্সাইড অর এনি আদার ফর্ম, এন্ড কার্বন শুড বি দেয়ার। টাইপস এর কথা যদি চিন্তা করি, আর্ক ফার্নেসের মেইন অ্যাডভান্টেজটা হলো ইলেকট্রিক আর্ক ফার্নেস হ্যাজ নো অক্সিডাইজিং অ্যাটমসফিয়ার, ঠিক আছে। এখানে আমরা যে কারণে আমরা যে কোনো অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। যে কোনো অ্যাটমসফিয়ার যেহেতু ক্রিয়েট করতে পারি, and that's why it is capable of refining any type of charges by maintaining a basic slag in the basic line furnace, ঠিক আছে। তো যদিও বেসিক স্ল্যাগ আছে, বেসিক লাইন ফার্নেস আছে, কিন্তু তারপরেও আমরা এনি টাইপ অফ চার্জ আমরা রিফাইন করতে পারি। Oxidizing or reducing condition for refining can be maintained by making slags of suitable composition. এক নম্বর কথা মনে রাখতে হবে যে এটা একটা ছোট পরিসরের ফার্নেস, নট বেসিক অক্সিজেন ফার্নেস যেটা 300-400 ক্যাপাসিটি। তো এখানে আমরা ছোট একটা ফার্নেস ইউজ করছি, যার ফলে এর মধ্যে আমরা অক্সিডাইজিং কন্ডিশন তৈরি করতে পারি বা রিডিউসিং কন্ডিশন তৈরি করতে পারি বাই ইউজিং সুইটেবল কম্বাসন স্ল্যাগ। Oxidizing refining carried out under slag containing good amount of iron oxide, আমরা অক্সিজেন ব্লো করে আয়রন অক্সাইড তৈরি করতে পারি। রিডিউসিং কন্ডিশন আমরা তৈরি করতে পারি জাস্ট অক্সিজেন ফ্লোটা বন্ধ করে দিতে পারি। অক্সিজেন বন্ধ করলে পরে বাথের মধ্যে কোনো অক্সিজেন থাকবে না, ইট উইল বি রিডিউস কন্ডিশন। সো রিডিউস কন্ডিশন কার জন্য দরকার পড়ে মনে আছে? সালফার রিমুভারের জন্য, ঠিক আছে। সো বেসিক লাইনিং থাকতেছে, বেসিক প্রসেস থাকতেছে, জাস্ট অক্সিজেনটা বন্ধ করে দিয়ে আমরা একটা বেসিক কন্ডিশন ক্রিয়েট করতে পারি, এন্ড উই ক্যান রিডিউস সালফার। সো অ্যাসিড প্রসেস হতে পারে যেখানে আমরা লো সালফার, লো ফসফরাস, আমরা চার্জ স্ক্র্যাপ যেগুলো আছে সেগুলোকে জাস্ট রিফাইন করা, ইউজুয়ালি রেস্ট্রিক্টেড ফাউন্ডই, কারণ এখানে রিফাইনিং খুব একটা হয় না, যেহেতু আমরা সালফার ফসফরাস এবং এইটাই হলো মেইন রিফাইনিং প্রসেস, যেহেতু স্টিল স্ক্র্যাপ ইউজ করছি। বেসিক অক্সিডাইজিং বেসিক প্রসেসের মধ্যে সিঙ্গেল স্ল্যাগ আছে, ডাবল স্ল্যাগ আছে, ইভেন ট্রিপল স্ল্যাগ অফেন ইউজ করা হয়। সো বেসিক এন্ড অক্সিডাইজিং হতে পারে লো কার্বন অ্যালয় স্টিল যদি তৈরি করি, অক্সিডাইজিং ল্যাবে যেহেতু মোস্ট অফ দ্য কার্বন রিমুভ করে ফেলতে হবে। বেসিক এন্ড রিডিউসিং হতে পারে সিঙ্গেল স্ল্যাগ, এখানে বেসিক এন্ড রিডিউসিং। সো হাই অ্যালয় তৈরি করতে যদি চাই, ফর এক্সাম্পল স্টেনলেস স্টিল, তাহলে ইট শুড বি রিডিউসিং, কারণ ক্রোমিয়াম যাতে লস না হয়, ঠিক আছে। So minimum alloy recovery, effect maximum alloy recovery, sorry. Hardly any refining take place, যেহেতু reducing, atmosphere যেহেতু reducing, so then silicon removal, sulfur removal, etc. কোনো রিমুভালই এখানে হবে না, যেহেতু এখানে কোনো অক্সিজেন নাই বললেই চলে, ঠিক আছে। সো কার্বন এন্ড ফসফরাস যেহেতু মেইন ইনগ্রিডিয়েন্ট, সো এদের অ্যামাউন্টটা যা লাগে আমাদের ফাইনাল যে টার্গেট যেটা আছে চার্জের মধ্যেও ওইরকম কাছাকাছি চার্জ নিয়ে এটা শুরু করতে হবে, যেহেতু এখানে রিফাইনিং হয় না বললেই চলে। কিন্তু বেসিক যেহেতু এবং রিডিউসিং যেহেতু, সুতরাং সালফার ক্যান বি রিমুভ। বেসিক এন্ড অক্সিডাইজিং স্ল্যাগ, সো বেসিক প্রসেসের মধ্যে অনেকগুলো ভ্যারাইটিস আছে। বেসিক এন্ড অক্সিডাইজিং স্ল্যাগ কনভার্টেড টু রিডিউসিং, সো প্রথমে এটা অক্সিডাইজিং থাকে, পরে এটাকে রিডিউসিং এ কনভার্ট করে ফেলা হয়, ঠিক আছে। সো যেহেতু রিডিউসিং করে ফেলা শেষ পর্যায়ে যে নিয়ে, সুতরাং যদি ফসফরাস হাই থাকে, ফার্স্ট যখন অক্সিডাইজিং পিরিয়ড ছিল তখন ফসফরাস রিমুভাল হয়ে গেল, স্ল্যাগের মধ্যে ফসফরাস চলে গেল, কিন্তু যখন আবার রিডিউসিং করা হলো তখন আবার ফসফরাস ব্যাক করে, যার কারণেই চার্জের মধ্যে ফসফরাস এখানে কম থাকতে হবে, ঠিক আছে। কিন্তু যেহেতু এখানে অক্সিডাইজিং ইনিশিয়ালি আছে, সুতরাং কার্বন রিমুভাল বা অন্যান্য এলিমেন্ট ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, এটা যদিও আমরা স্টেনলেস স্টিলের কথা বলেছিলাম ক্রোমিয়াম লস হয়ে যাচ্ছে, ম্যাঙ্গানিজ, সিলিকন এক্সেট্রা, এটা রিমুভাল এখানে পসিবল টু সাম এক্সটেন্ট। এখানে আমরা অক্সিডাইজিং কন্ডিশন অ্যাভয়েড করে রিমুভ করতে পারি, কিন্তু এখানে স্ল্যাগটা কিন্তু সিঙ্গেল মনে রাখো, স্ল্যাগ এখানে আমরা সরাই ফেলছি না। ডাবল স্ল্যাগ প্র্যাকটিসটাই হলো প্রথম স্ল্যাগকে সরিয়ে ফেলা, নতুন স্ল্যাগ তৈরি করা,
ঠিক আছে। সো এখানে মডিফিকেশন অফ সিঙ্গল স্ল্যাগ প্র্যাকটিস, আর্লি স্ল্যাগ ইজ রিমুভড অ্যান্ড এ সিমিলার স্ল্যাগ ইজ মেড। এখানে বেসিক এন্ড অক্সিডাইজিং সিঙ্গল স্ল্যাগ মেড ফর ইফেক্টিভ ডিফসফোরাইজেশন, এখানে মেইনলি ফসফোরাইজেশনটা টার্গেট। অন দ্য আদার হ্যান্ড আরেকটা আছে ডাবল স্ল্যাগ প্র্যাকটিসের মধ্যে, যেখানে প্রথমে অক্সিডাইজিং থাকে, সরিয়ে ফেললাম, পরে রিডিউসিং একটা স্ল্যাগ তৈরি করলাম। সরিয়ে ফেললাম যেহেতু, সুতরাং ফসফরাস প্রথমে যেটা রিমুভ হয়ে গেল সেটা স্ল্যাগে চলে গেছে, সো স্ল্যাগে সরিয়ে ফেললাম, অল ফসফরাস রিমুভ। সো এখানে রিডিউসিং করলে আর কোনো সমস্যা নেই। সো সেকেন্ডলি রিডিউস করে সালফার রিমুভ করা হয়, ঠিক আছে। সো ভেরি এফেক্টিভ প্রসেস ফর ডিসালফারাইজেশন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালয় অ্যাডিশন। সো আমরা সেকেন্ড স্টেজে যদি অ্যালয় অ্যাড করি, যেহেতু প্রসেস ইজ রিডিউসিং, সো অ্যালয় লস হওয়ার সম্ভাবনা কম। তো এই হলো মোটামুটি বেসিক প্রসেসের 5টা মডিফিকেশন ইজ অ্যাভেলেবল। অক্সিডাইজিং স্ল্যাগ যদি হয় তাহলে এই ধরনের সিনারিও খেয়াল করো, আমরা কিন্তু বেসিক, দুইটাই বেসিক আছে, ঠিক আছে। সো অক্সিডাইজিং স্ল্যাগের মধ্যে এফির পরিমাণটা একটু বেশি থাকে, আর রিডিউসিং স্ল্যাগের মধ্যে এফির পরিমাণ কম থাকে। রিডিউসিং স্ল্যাগ আবার দুই ধরনের জেনারেট করতে পারি, মনে আছে রিডিউসিং কিভাবে তৈরি করবো? অক্সিজেনটা আলটিমেটলি বন্ধ করে দেব, অথবা অক্সিজেন ওই ব্লো করার সময় ওর মধ্যে কার্বনিশিয়াস ম্যাটেরিয়াল পাউডার ফর্মে ব্লো করবো। সো কার্বাইড আছে, লাইম আছে, দুইটা মেথডই হতে পারে, একটু ভেরিয়েশন আছে, ঠিক আছে। সো কার্বাইড স্ল্যাগের মধ্যে লাইম 6 পার্ট থাকে, কোক থাকে 2 পার্ট, আর লাইম স্ল্যাগ যদি হয়, লাইমের মধ্যে লাইম 6 পার্ট, কোক থাকে একটু কম থাকে। ওকে, সেলিয়েন্ট ফিচার্স যদি কনসিডার করি, ওকে, আর্ক ফার্নেস প্রাইমারি স্ক্র্যাপ এবং ডিআরআই বেস একটা অপারেশন, ঠিক আছে। সো এক্সটেন্ডেড রিফাইনিং ইজ মাচ লেস এবং ইট ইজ মাচ ভার্সেটাইল, কারণ আমরা দেখেছি যে অনেক ধরনের প্রসেস আমরা এখানে এমপ্লয় করে এটাকে আমরা ডিফারেন্ট গ্রেডের স্টিল তৈরি করতে পারি। এবং যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই রিফাইনিং খুব একটা হয় না বললেই চলে, যার কারণে স্ক্র্যাপ সর্টিং ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো প্রপার স্ক্র্যাপ ইউজ করা, এটা ইলেকট্রিক আর্ক ফার্নেসের জন্য ইম্পর্টেন্ট। এটা মোর ইম্পর্টেন্ট যখন আমরা ইন্ডাকশন ফার্নেস নেক্সট ক্লাস আলাপ করবো, তখন দেখবো যে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট আসপেক্ট, স্ক্র্যাপটাকে ঠিক মতো সলভ করা, ঠিক আছে, কারণ ওখানে রিফাইনিং হয় না বললেই চলে। ওকে, ইনিশিয়াল বাদ কার্বন, আমরা বলছি একটা সাফিসিয়েন্ট কার্বন লাগে ফর্মিং করার জন্য, এবং এটা বলেছে যে অ্যাটলিস্ট 0.3 যাতে রিমুভ হয় তার ব্যবস্থা করতে হবে, ঠিক আছে। তো এই ওপেনিং কার্বন লেভেল কত সেটা আমাদের দেখতে হবে। সো স্ক্র্যাপ অ্যানালাইসিস ইজ এসেনশিয়াল, এবং সেখানে কার্বন লেভেল যদি কম থাকে তাহলে আমাদের কার্বন অ্যাড করতে হবে, ঠিক আছে। যদি কার্বন লেভেল কম থাকে তাহলে পরে এই এজিটেশন ফোমিং যেহেতু হচ্ছে না, এজিটেশন করে ফোম জেনারেট করতে হবে, এবং এই এজিটেশনটা ইউজুয়ালি মেকানিক্যালি স্টিয়ারিং করা বা অন্য কোনো মেথডে ইউজ করা। স্ক্র্যাপের কথা যেহেতু আলাপ করলাম, বিভিন্ন ধরনের স্ক্র্যাপ অ্যাভেলেবল আছে ইম্পিউরিটি, তার মধ্যে যদি কনসিডার করি, এক নম্বর হলো স্ক্র্যাপ কন্টেনিং এলিমেন্টস দ্যাট ক্যানট বি রিমুভড বাই অক্সিডেশন, ফর এক্সাম্পল কপার, নিকেল। সো দিস আর দ্য মোস্ট হার্মফুল এলিমেন্টস ইন স্ক্র্যাপ। Scrap containing partially oxidizable element, for example phosphorus, manganese, chromium, সেগুলোকে আমরা কিছুটা রিমুভ করতে পারি ডিপেন্ডিং অন দ্য প্রসেস। স্ক্র্যাপ কন্টেনিং কমপ্লিটলি অক্সিডাইজেবল, অ্যালুমিনিয়াম, সিলিকন, টাইটানিয়াম, এগুলো সবই একদম টোটালি রিমুভ করা যেতে পারে। স্ক্র্যাপ কন্টেনিং ভলাটাইল এলিমেন্ট, যেমন জিরকনিয়াম, ক্যাডমিয়াম, ফসফেট, যেটা বয়লিং পয়েন্ট কম, সুতরাং এটাকে ইজিলি ভলাটাইল, জিঙ্ক, সরি। সো এই 4 ধরনের স্ক্র্যাপের মধ্যে স্ক্র্যাপ বি এন্ড সি ক্যান বি ট্যাকেল ভেরি ইজিলি। বি এন্ড সি মানে যেগুলো অক্সিডাইজেবল, ঠিক আছে, আমরা এগুলোকে অক্সিডাইজ করে রিমুভ করতে পারি। স্ক্র্যাপ ডি যেটা আছে, স্পেশাল অ্যাটেনশন লাগে, যেহেতু ভেপার ফর্ম করে, সুতরাং ভেপারটা লাইনিং এর সাথে কি ধরনের রিঅ্যাকশন করছে সেটা কনসিডার করতে হবে, ঠিক আছে। সো এই জিনিসটা এটার মধ্যে আছে, কিন্তু নাম্বার 1 যেটা আছে, দ্যাটস দ্য মোস্ট ড্যামেজিং পার্ট, বিকজ it increase the undesirable reducing element. সুতরাং স্ক্র্যাপের মধ্যে যত বেশি থাকবে এগুলো, তত আলটিমেটলি ফিনিশ প্রোডাক্টের মধ্যে জমতে থাকবে, কারণ এগুলোকে আমরা রিমুভ করতে পারছি না। সুতরাং এই কারণেই আমরা ডিআরআইটা ইম্পর্টেন্ট বেশি। আমরা যদি ফুললি ডিআরআই বেস করি, যদিও ফুললি ডিআরআই বেস ইউজুয়ালি হয় না, আমরা ডিআরআই অ্যাডিশন করি, যদি যত বেশি ডিআরআই অ্যাডিশন করবো তত এই পরিমাণ কমে যাবে, বিকজ ডিআরআই কন্টেন্স নো অ্যামাউন্ট অফ দিস টাইপ অফ এলিমেন্টস। ডিআরআই ইজ অ্যাবসলিউটলি পিওর। সো এই ইম্পিউরিটিকে ডাইলিউট করার জন্য ডিআরআই একটা খুবই এফিশিয়েন্ট একটা চার্জ ম্যাটেরিয়াল। ওকে, বেসিক অক্সিজেন প্রসেসের সাথে যদি আমরা লাইটলি কম্পারিজন করি, সোর্স অফ এনার্জি, ওকে, দিস ইজ ভেরি ক্লিয়ার।
ইলেকট্রিসিটি, ইলেকট্রিক আর্ক মানে মেইন সোর্স, কিছু কেমিক্যাল এনার্জি ফর্ম করে, যেহেতু এখানে কিছু পরিমাণে রিফাইনিং হয়। সো কিছু সিলিকনও যদি চলে যায় তাহলে সিলিকা ফর্ম করার জন্য, অথবা ম্যাঙ্গানিজ চলে যাওয়া যায় ম্যাঙ্গানিজ অক্সাইড ফর্ম করার জন্য যে এনার্জি জেনারেট করে, কার্বন অক্সাইড এনার্জি জেনারেট করে, সেগুলো কিছু কেমিক্যাল এনার্জি এখানে আসে। বেসিক অক্সিডেশন প্রসেসের মধ্যে কেমিক্যাল এনার্জি হলো মূল এনার্জি। আরেকটা অটোজেনাস প্রসেস মানে লিকুইড আয়রন যেটা নিয়ে আসতেছে সেটা থেকে হিট আসতেছে আমরা দেখেছি। আয়রন কন্টেনিং র ম্যাটেরিয়াল মেইনলি স্ক্র্যাপ, তার সাথে কিছু হট মেটাল আমরা ইউজ করতে পারি, সলিড মেটাল ইউজ করতে পারি পিগ আয়রন। বেশিরভাগ ক্ষেত্রে স্ক্র্যাপ এবং ডিআরআই, দ্যাটস দ্য মোর কমন ইনগ্রেডিয়েন্টস। এখানে মেইনলি হলো হট মেটাল, আমরা আপ টু দেখেছি 25-30% অফ দ্য স্ক্র্যাপ ইউজ করতে পারি। অপারেটিং প্রসেস, অক্সিজেন ল্যান্সিং করা হয় যদি আমরা বেসিক প্রসেসটাকে অক্সিডাইজিং প্রসেস সময়টার জন্য, ডিকার্বোনেশন করার জন্য। স্ক্র্যাপ মেল্টিং করার সময় ইনিশিয়ালি যদি আমরা করতে পারি, পোস্ট কম্বাশনে কিছুটা। সো কন্টিনিউয়াসলি আমরা কখনো এখানে অক্সিজেন ল্যান্সিং করি না, কিন্তু বিওএস প্রসেসের মূল বৈশিষ্ট্য হলো অক্সিজেন আমরা কন্টিনিউয়াসলি সাপ্লাই করতে থাকি। স্ল্যাগ ফোমিং ইজ ইন্ট্রোডিউস, ঠিক আছে। আর এখানে তো ফোমিং হয়েই থাকে, বিকজ এখানে একটা 3 ফেজ ডিসপারশন থাকে, স্ল্যাগ, মেটাল, গ্যাস আমরা দেখেছি। তো মেটাল আর গ্যাস, মেটাল মানে হলো ড্রপলেট হিসেবে আমরা বলেছিলাম স্ল্যাগের মধ্যে ড্রপলেট পড়ে যায়, স্ল্যাগ আছে এবং গ্যাস তো আছে। সো এগুলো মিলে একটা ফোম জেনারেট করে। সো ফোম দুটার মধ্যেই একটা ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু এটা প্রসেসটা কিভাবে, এখানে অটোমেটিক ফোম জেনারেট করে না, এটাকে ফোম তৈরি করতে হয়। অপারেশনের কথা যদি দেখি, সো অপারেশনের স্টেপ বাই স্টেপ প্রসেস গুলোর মধ্যে আছে চার্জ তৈরি করা, চার্জিং করা, মেল্টিং হচ্ছে, রিফাইনিং হচ্ছে, ফিনিশিং এন্ড ট্যাপিং। সিঙ্গেল স্ট্যাক প্রসেসে যদি ডাবল স্ট্যাক করি তাহলে প্রথম স্ট্যাকিং অফ করে নতুন স্ট্যাক জেনারেট করা, রিডিউসিং পিরিয়ড হচ্ছে, and then finishing and tapping. So এই হলো মোটামুটি এসেনশিয়াল স্টেপস অফ ইলেকট্রিক আর্ক ফার্নেস অপারেশন। নরমালি যদি আমরা 60 মিনিট পার ট্যাপিং ধরি, তাহলে ফার্স্ট চার্জিং 3 মিনিট, ফার্স্ট মেল্টডাউন 20 মিনিট, সেকেন্ড চার্জিং যদি লাগে 3 মিনিট, সেকেন্ড মেল্টডাউন 14 মিনিট, রিফাইনিং 10 মিনিট। তো এখানে খেয়াল করো, যদি আমরা 14, 20, 3, 3, 6, সো কত হচ্ছে 30, মোটামুটি 40 মিনিটের মতো লাগে হলো শুধু মেল্টডাউন পর্যন্ত, রিফাইনিং অনলি অ্যাবাউট 10 মিনিটস, ঠিক আছে। সো ট্যাপিং টার্ন অ্যারাউন্ড টোটাল under 60 minutes. Glass bucket containing heavy and light scraps preheated through the exit gas, and burn climb spars are added to help this slag formation. Iron ore mill scale added করা হয় রিফাইনিং যদি লাগে ডিউরিং মিল ডাউন পিরিয়ড। প্রোবটা আমরা বলছি স্পান করে যায় এবং চার্জ করা হচ্ছে, ঠিক আছে। কোনো কোনো ক্ষেত্রে কন্টিনিউয়াস চার্জিং করতে থাকি, কোনো কোনো ক্ষেত্রে বাই ব্যাচ করা। হট মেটাল যদি লাগে হট মেটালও চার্জ করার মেথড অ্যাভেলেবল আছে। মিল ডাউন পিরিয়ডে ইলেকট্রোডস আর লোয়ার্ড, বোর্ড ইনটু দ্য স্ক্র্যাপ, সো স্ক্র্যাপের ভিতরে ঢুকে গেল, আর্কিং শুরু হয়ে গেল, এবং ওয়ান আর্ক আর শিল্ডেড বাই দ্য স্ক্র্যাপ, ভোল্টেজ ইনক্রিজ টু ফর্ম মোল্টেন মেটাল পুল, ঠিক আছে। প্রথম দিকেই হাই আর্কিং করা হয় না, কারণ তখন যেহেতু এটা প্রোটেকশন নাই, এটা সরাসরি ওয়ালে চলে যেতে পারে, ঠিক আছে। সো ওয়াল ড্যামেজ হতে পারে, যার জন্য প্রথম দিকে অল্প অল্প দিয়ে এই ইলেকট্রোডটা আলটিমেটলি আর্কিং হচ্ছে, আশেপাশে স্ক্র্যাপ গুলোকে মেল্ট করে দিতেছে, তারপর ভিতরে চলে যায়। যখন এটা টিপটা সারাউন্ডেড বাই স্ক্র্যাপ দিয়ে হলো, তখন ফুল ব্লাস্টটা সাপ্লাই করা হয়। So during meltdown period, silicon manganese oxidizes, also oxidizing and limey slag produce promote phosphorylation. Meltdown time depends on arcing conditions, depth of the bath, সেটা দেখেছি আমরা, it is shallow. Refining continue even during melting. Removal of phosphorus must be completed before rise of temperature and carbon boil. যেহেতু phosphorus removal low temperature লাগে, so হাই টেম্পারেচার এবং কার্বন বয়েল শুরু করার আগে শেষ করে ফেলা। ওকে, সিঙ্গেল অক্সিডাইজিং স্ল্যাগ প্র্যাকটিস এমপ্লয়েড when সালফার রিমুভাল ইজ নট রিকোয়ার্ড। জেনারেলি এটাই হয়ে থাকে। ডাবল স্ল্যাগ প্র্যাকটিসটাই মোর কমন, ট্রিপলটা খুবই কম হয় আনলেস ভেরি স্পেশাল স্টিল জেনারেট না করা হয়, ঠিক আছে। সো সাধারণত ডাবল স্টিল প্র্যাকটিসটাই হয়। প্রথমে অক্সিডাইজিং স্ল্যাগ জেনারেট হচ্ছে, ফসফরাস হয়ে গেল, স্ল্যাগটাকে ফেলে দিয়ে নতুন স্ল্যাগ জেনারেট করা হচ্ছে, রিডিউসিং স্ল্যাগ তৈরি করা হচ্ছে, ঠিক আছে। সো oxidizing slag is removed and reducing slag is formed after deoxidation with ferrosilicon or ferromagnesium. তার মানে
প্রথমে স্ল্যাগটাকে সরিয়ে ফেলা হলো, তারপরে লিকুইডের মধ্যে যে আয়রন অক্সাইড আছে সেই আয়রন অক্সাইডটাকেও সরিয়ে ফেলা হয় বাই গিভিং ডিঅক্সিডেশন এজেন্ট, ঠিক আছে, ফর এক্সাম্পল অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম অথবা ফেরোসিলিকন বা ফেরোসিলিক ম্যাগনেস হতে পারে। তো এগুলো দিলে পরে বাতের আয়রন অক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে অক্সিজেনটাকে নিয়ে সেটাও চলে যায়, ঠিক আছে, দেন রিডিউসিং স্ল্যাগ জেনারেট করা হয়। ওকে, once the bath chemistry and temperature are attained, heat is oxidized and finished for tapping. তো এখানে একটা ফুল একটা সাইকেল দেওয়া হয়েছে, দেখতে পারো। আমরা একটু আগে যে সমস্ত কথাগুলো বললাম সেই কথাগুলো এখানে। তো পাওয়ার অন করা হলো। সো দিস ইজ আওয়ার টার্গেট স্পেসিফিকেশন। পাওয়ার চার্জিং করা হলো, টার্নিং এন্ড বোরিংস 5000 কেজি, আবার রিসার্চ করা হলো। তার মানে খেয়াল করো, প্রথম দিকে ছোট ছোট কি বলে স্ক্র্যাপ দেওয়া হয়, যাতে করে এটা একটা বেড হিসেবে কাজ করে, যাতে বড় টুকরাগুলো যখন দেওয়া হয় সেটা বেডটা তখন প্রোটেক্ট করে বটম। তো প্রথমে টার্নিংস এন্ড বোরিংস দেওয়া হলো 5000 কেজি, তারপরে হেভি স্ক্র্যাপ দেওয়া হলো 10,000, রিভার্ট, লাইট, মিডিয়াম স্ক্র্যাপ এক্সেট্রা এক্সেট্রা। তো অ্যানাদার 25,000 কেজি এখানে চার্জ করা হলো, টোটাল 30,000 কেজি, 3 টন 30 টন এখানে দেওয়া হলো। মেল্টিং হয়ে গেছে, তো 12টা 15তে শেষ হয়ে গেছে, 2 ঘন্টা এখানে যাচ্ছে মেল্টিং এর জন্য। তো মেল্টিং এর অ্যানালাইসিস করা হলো, অ্যানালাইসিস করে কম্পোজিশন অ্যাডজাস্ট করার জন্য আবার রিচার্জিং করা হলো। টোটাল স্ক্র্যাপ তেলে চার্জ করা হলো 50 টন ওভারঅল। তারপরে অক্সিজেন ব্লো করা শুরু হলো 14 মিনিট। সো রিফাইনিং শুরু হলো, স্ল্যাগ অফ করা হলো। সো বেসিক অক্সিডাইজিং স্ল্যাগ বা রিফাইনিং স্ল্যাগ ফার্স্ট এটা সেটা সরিয়ে ফেলা হলো। এখন রিডিউসিং স্ল্যাগ তৈরি করা হচ্ছে, অ্যালয় চেক করা হলো। রিডিউসিং স্ল্যাগ তৈরি করার পরে ফেরোলয় অ্যাডজাস্ট করা হলো, তার মানে অ্যালয় অ্যাডিশন আমরা করতেছি, অক্সিজেনটাকে সরিয়ে ফেললাম, দেন ট্যাপিং করা হচ্ছে, পিটের অ্যানালাইসিস করে ওখানে যে টার্গেট যেটা আছে সেটার সাথে অ্যাডজাস্ট করা। সো এই হলো মোটামুটি একটা প্রসেস, যেখানে একটা স্টিল মেকিং প্রসেস কিভাবে অপারেট করে। সো টিপিক্যাল এনার্জি ব্যালেন্স যদি আমরা দেখি, সো হাই পাওয়ার আলট্রা হাই পাওয়ার ফার্নেস যেগুলো আছে, ইলেকট্রিসিটি 50%, বার্নার্স দিয়েও এখানে ইউজ করা হয় another 10%, কেমিক্যাল রিঅ্যাকশন অ্যারাউন্ড 40%। অন দ্য আদার হ্যান্ড লো টু মিডিয়াম পাওয়ার ফার্নেস যেগুলো আছে সেগুলোর মধ্যে ইলেকট্রিক এনার্জিটাই মেইন, সো অ্যারাউন্ড 85% পর্যন্ত হতে পারে, ঠিক আছে। আউটপুট স্টিলের মধ্যে যেটা আছে, তফাতের মধ্যে কোনটা আছে, more or less same. এখানে স্টিল রিকভারিটা একটু হাই, এখানে মিসেলিনিয়াস অন্যান্য প্রোডাক্ট যেগুলো ফার্ম করে এটা 70-30% মতো। গ্যাস যেটা ফার্ম করছে, এখানে গ্যাস বেশি ফার্ম করছে, যেহেতু বার্নার মানে কার্বনেশিয়াস ম্যাটেরিয়াল অ্যাড করা হচ্ছে। সো কার্বনেশিয়াস অ্যাড করার কারণে এখানে গ্যাস যেটা অ্যাড করে, সো অ্যারাউন্ড 30% পর্যন্ত গ্যাস যেটা অ্যাড করে। তো এই হলো মোটামুটি আমাদের ইলেকট্রিক আর্ক ফার্নেসের টিপিক্যাল তো আমরা যদি রিক্যাপ করি, আজকে আমরা যেটা দেখলাম ব্রিফলি, সেটা হলো যে ইলেকট্রিক আর্ক ফার্নেসের টিপিক্যাল অ্যাডভান্টেজ এটা কেন আসলো, জাস্ট টু মেল্ট স্টিল স্ক্র্যাপ যেটা জেনারেট করছে নাওডে, because of the use of ferrous material, tremendous use of ferrous material by human being, ঠিক আছে। সো প্রচুর পরিমাণে স্টিল স্ক্র্যাপ জেনারেট করছে, এবং এই স্টিল স্ক্র্যাপটাকে রিউজ করার জন্য এই আর্ক ফার্নেসের মতো প্রসেস জেনারেট হয়েছে, এবং এই কারণেই মিনি স্টিল মিল কনসেপ্ট হয়েছে, ছোট ছোট প্ল্যান্ট ডেভেলপ করেছে, যেহেতু এখানে ফ্ল্যাট ফার্নেস লাগে না, ইন্ডিকেটেড প্ল্যান্টের প্রয়োজন নেই। So it becomes popular nowadays. Around 45% পর্যন্ত total steel production in the world সেটা আর্ক ফার্নেসে তৈরি হচ্ছে। আর্ক ফার্নেসের আমরা জেনারেলি কিছু লেআউটে দেখলাম, পাওয়ার সিস্টেমটা আমরা দেখলাম, যেখানে হাই ভোল্টেজ থেকে পাওয়ার নেওয়া হয়, যার কারণে যেহেতু পাওয়ারই একটা মেইন সোর্স অফ এনার্জি এখানে, সুতরাং যে দেশে পাওয়ার জেনারেশন এবং পাওয়ার কস্ট কম, সেই দেশই সাধারণত ইউজ করতে পারে এই ধরনের ফার্নেস বা এই ধরনের প্রসেস অফ স্টিল মেকিং। বিভিন্ন ধরনের প্রসেস এখানে অ্যাপ্লাই করা যেতে পারে, যেহেতু এখানে তার ফার্নেসের নিজস্ব কোনো অ্যাটমসফিয়ার নেই, সুতরাং we can create atmosphere, we can create reducing atmosphere, we create oxidizing atmosphere. That is the main beauty of this process.
সুতরাং আমরা যেটা রিমুভ করতে চাই, একটা অ্যাডভান্টেজ তো অবশ্যই আছে, যেহেতু আমরা যে চার্জ নিচ্ছি সেই চার্জের মধ্যে ইম্পিউরিটি অনেক কম, সো রিফাইনিং কম লাগে, মেল্টিং টাইম মূলত ডমিনেটিং। ঠিক আছে, আমাদের দেশে যে আবুল খায়ের কথা যদি বলি, এটা যেহেতু বেশি জানি সেই জন্য বলছি, আরো একটা প্রসেস আছে যারা ইউজ করে। সো আবুল খায়ের প্রসেসের মধ্যে ইলেকট্রিক আর্ক ফার্নেসটা এখন নাওডে অনলি ইউজ ফর মেল্টিং ইউনিট। ঠিক আছে, জাস্ট লাইক বিওএস এর কথা আমরা বলেছি, এটা রিফাইনিং করা যায়, কিন্তু নাওডে এটার উপর লোড কমানোর জন্য প্রি ট্রিটমেন্ট করা হয়। এখানে যেটা করা হয় সেটা হলো জাস্ট মেল্টিং করে লিকুইডটাকে অফলোড করে ফেলা যায় ফ্রম দ্য চার্জ, প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য মেল্টিং করা হচ্ছে। মেল্টিংটা সরিয়ে ফেলে একটা লেডেলে নেওয়া হচ্ছে এবং লেডেলে রিফাইনিং করা হচ্ছে। তার মানে এখন আমরা দুইটা ফার্নেস, লিকুইড মেল্টিং করে আরেকটা ফার্নেসে নেওয়া হলো, সেখানে রিফাইনিং হচ্ছে। এটা ফ্রি হয়ে গেল, এখানে আবার চার্জ করা হচ্ছে, এটা নিয়ে আরেকটা লেডেলে নিয়ে রিফাইনিং করা হচ্ছে, যার দুইটা ফার্নেস এক্সট্রা পার্ট করছে, সো ক্যাপাসিটি ডাবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো যার কারণে ইলেকট্রিক আর্ক ফার্নেসের মধ্যে জাস্ট একটা রিফাইনিং ফার্নেস হিসেবে এখানে ট্রিট করা হচ্ছে। সো রিফাইনিং স্টেজ, মেল্টিং স্টেজ, দুইটা স্টেজ আছে। মেল্টিং স্টেজে বেশি ইলেকট্রিসিটি লাগে, রিফাইনিং স্টেজে কম লাগে, যদি রিফাইনিং কম হয়। রিফাইনিং এর প্রসেসের জন্যই আমরা আইদার অক্সিডাইজিং পিরিয়ড, শুধু বেসিক অক্সিডাইজিং হতে পারে অথবা বেসিক রিডিউসিং হতে পারে, রিডিউসিং মধ্যে সিঙ্গেল স্ট্যাক, ডাবল স্ট্যাক, এই ধরনের প্রসেসের কথা আছে। এবং অপারেশন কিভাবে হয় স্টেপ বাই স্টেপ আমরা কিছু এক্সাম্পল দেখালাম, যেভাবে ইলেকট্রিক আর্ক ফার্নেসটা অপারেট করে। সো ইলেকট্রোড একটা, সরি ইলেকট্রোডের কথা বলা হয়নি, ইলেকট্রোড একটা মেইন কনজিউমেবল, এবং এটাই আলটিমেটলি হিট জেনারেট করার জন্য ইউজ করা হয়। সো এবং এখান থেকে আর্কিং করা হয় আইদার ডিসি অর এসি অর ডাইরেক্ট অর ইনডাইরেক্ট, যেটার মাধ্যমে আইদার আর্কিংটা হয় ইলেকট্রোডের সাথে চার্জ মেটারে অথবা ইলেকট্রোড অ্যান্ড ইলেকট্রোডের মধ্যে হয়। ঠিক আছে, ডিপেন্ডিং অন দ্য অল্টারনেটিভ এসি অর ডিসি অর ডাইরেক্ট অর ইনডাইরেক্ট। ইলেকট্রোড কনজাম্পশনটা বেশি হয় এবং এটা ডিপেন্ড করে তিন ধরনের কনজাম্পশন প্রসেসের কারণে কনজাম্পশন হয়। একটা হলো ভেঙে যাওয়া, ফ্র্যাকচার হওয়া, একটা হলো এটা বার্ন আউট হয়ে যায় যেহেতু আমরা অক্সিজেন দিচ্ছি। সো এবং এটা যেহেতু গ্রাফাইট ইলেকট্রোড, সুতরাং গ্রাফাইটের সাথে কার্বন অক্সিজেন রিয়েক্ট করে কার্বন মনোক্সাইড হিসেবে এটা লস হচ্ছে, সেটা একটা কনজাম্পশন কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে সেটা হলো যে ডিসলিউশন, স্ল্যাগের মধ্যে কার্বনটা ডিজলভ হয়ে যাওয়া। সো এই ধরনের একটা আছে। এটা যেহেতু এটা কার্বনেশিয়াস ম্যাটেরিয়াল, সুতরাং কার্বনের একটা সোর্স, তো যত বেশি ডিসলিউশন হবে বাতের মধ্যে কার্বন তত বেশি রিডিউস হবে। ওকে, এই হলো আমাদের ইলেকট্রিক আর্ক ফার্নেস সম্বন্ধে একটা জেনারেল introduction. So any questions about it? স্যার নাই মনে হয়। ওকে স্যার বলো। জি স্যার বলেন, আপনি বলেন। তোমাদের ওই আরেকটা সিটি রয়ে গেছে, সেটা ডেটটা আমরা ঠিক করেছি কি? না স্যার করেননি। স্যার আমি বলতেছিলাম কি সামনের উইকে বৃহস্পতিবার কি নিতে পারবেন? অবশ্যই পারবো, কেন পারবো না। জি স্যার। সো বৃহস্পতিবার, আমি একটু ডেটটা নোট করি। সো নেক্সট থার্সডে কয়টার সময়? টাইমটা পরে বলা যাবে? অবশ্যই বলা যাবে স্যার 15 তারিখ হয়, তারিখটা 15 তারিখ। 15 তারিখ, 15/7। টাইমটা তোমরা পরে জানাবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা সিলেবাসটা কি বলে দেওয়া যাবে? হ্যাঁ, সিলেবাসটা হলো কি সিলেবাস দিব তোমাদের? ওকে, আমরা লাস্ট পরীক্ষা নিয়েছিলাম হলো ওই প্রিন্সিপালস, ঠিক আছে? তাহলে বিওএস প্রসেসের উপরে নাও, ঠিক আছে? সো 1 নম্বর হলো প্রি ট্রিটমেন্ট, 2 নম্বর বিওএস প্রসেসের জন্য 2টা ক্লাস, এই টোটাল 3টা ক্লাস। আরেকবার একটু বলবেন স্যার, মানে একটা হলো প্রি ট্রিটমেন্ট, জি স্যার, তারপরে বিওএস এর জন্য 2টা ক্লাস। সো এই 3টা ক্লাস হলো সিলেবাস। জি স্যার। ঠিক আছে, জি স্যার। ওকে, তাহলে শেষ করি আজকে। জি স্যার। খোদা হাফেজ।